বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। এই ঝড় বৃষ্টির রাতে কেউ কি বিপদে পড়ল? মহিলা কোনো দিক খেয়াল না করে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সে দেখে তার ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক অশরীরী। হঠাৎ সেই অশরীরী তার দিকে ফিরে তাকায়। তার ভয়ঙ্কর মুখের রূপ দেখে চমকে ওঠে মহিলা। সে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয়। সে ভয়ে থর থর করে কাঁপতে থাকে আর ভাবে, কে এই অশরীরী, আর সে তার দিকে এইভাবে দেখছিল কেন? আপনারাও হয়তো ভাবছেন এই অশরীরীর আসল ঘটনাটা কি, আর কি বা হয়েছিল তার সাথে। চলুন দেখেই আসা যাক। বেশ কয়েক মাস আগে এক ঝড় বৃষ্টির রাতে, ঘড়িতে সময় প্রায় রাত 12টা, গ্রামের এক ছেলে অরুণ তার বাড়িতে মদ্যপ অবস্থায় বসেছিল। হঠাৎ বাইরে থেকে একটা মহিলার কণ্ঠ সে শুনতে পায়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি। কে আছো, আমাকে সাহায্য করো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এত রাতের বেলায় কে আবার বিপদে পড়লো? যাই গিয়ে দেখি তো। মদ্যপ অবস্থায় টলতে টলতে অরুণ বাইরে যায়, কিন্তু সেখানে কাউকেই সে দেখতে পায় না। তাও সে বলে, কে কে ওখানে? যা বাবা, কোথায় গেল? এক্ষুনি তো শুনতে পেলাম কেউ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। কি জানি, কাউকে তো দেখতে পাচ্ছি না। আজ মনে হয় নেশাটা বেশ ধরেছে, তাই হয়তো উল্টে পুল্টে আওয়াজ কানে বাজছে। বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে! যাই, ঘরে গিয়ে শুয়ে পড়ি। অরুণ যেই ঘরে ঢুকতে যাবে অমনি আবারও সে শুনতে পায় দূর থেকে যেন একটা মেয়ে চিৎকার করছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি। না, আমি ঠিক শুনেছিলাম, কেউ হয়তো সত্যি বিপদে পড়েছে। ওই তো, ওই গাছটার ওখান থেকেই তো আওয়াজটা আসছে। এত ঝড় বৃষ্টি রাতে কে বাইরে? বড় কোনো বিপদ হয়েছে মনে হয়, যাই গিয়ে দেখি। অরুণ কিছু না ভেবেই বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যায় সেই দিকে। সেখানে গিয়ে সে দেখে একটা গাছের নিচে এক মহিলা বসে আছে। কি হয়েছে আপনার? অরুণের গলার আওয়াজ পেয়ে হালকা করে মুখ তুলে মহিলাটি অরুণের দিকে তাকায়। অন্ধকারে অরুণ ঠিকঠাক তাকে চিনতে পারে না। এত রাতে আপনি এই নির্জন জায়গায় কি করছেন? আমাকে সাহায্য করুন, আমার পায়ে লেগেছে, প্রচন্ড ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, আমাকে বাঁচান, আমার পায়ে লেগেছে। অরুণ কথা বলতে বলতেই লক্ষ্য করে মহিলাটি শরীরে সাদা রঙের কাপড়টা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। শরীরের প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। নেশাতুর চোখে তাকায় অরুণ। অরুণ মহিলাটিকে বলে, আমার সাথে আমার ঘরে চলুন, আমার সামনেই বাড়ি। অরুণের এ কথা শুনে মহিলাটি দাঁড়িয়ে ওঠে এবং অরুণের সাথে ঘরের ভেতরে আসে। অরুণ এতক্ষণ লক্ষ্য করেনি সে যাকে ঘরের মধ্যে এনেছে সে কোনো মহিলা নয়,
সে হলো একটা অশরীরী। এরপর ঘরের ভেতর প্রবেশ করে অরুণ ঘুরে তাকায় মহিলাটির দিকে, আর ঘরের আলোয় সে যা দেখে তাতে সে পুরো চমকে ওঠে। কে কে তুমি? এক্ষুনি তো আমাকে তুমি নিয়ে এলে, এক্ষুনি ভুলে গেলে? আমি তো একটা মহিলাকে, না না, এটা হতে পারে না। আমাকে তো তুমি নিয়ে এসেছো, তবে তবে আজ তোমার আর রক্ষা নেই, রক্ষা নেই। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে? ক্ষতি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, তাই ভালো করে মনে করে দেখ শয়তান। না না, আমি কখনো কারো ক্ষতি করিনি। এত সহজেই সবকিছু ভুলে গেলি? সেই রাজবাড়ির কথা মনে আছে? মনে আছে সেই রাজবাড়ির কথা, যে রাতে 3 পশু মিলে? না না, হবে না। এই জায়গাটা আমরা প্রমোটারকে দেব, আপনার সই লাগবেই। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে একজন মহিলা। না না, দেখুন এই জায়গায় আমার নাম আছে, আমি দেব না কাউকে। আমি তো বলেছি এই জায়গাটা আমি কাউকে দেব না, এটা আমার পৈতৃক সম্পত্তি। ভালো করে ভেবে দেখুন, আমরা কিন্তু সোজা আঙ্গুলে না হলে বাঁকা আঙ্গুলে ঠিক ছিনিয়ে নেব। কি ভেবেছেন কি আপনারা? একটু আধটু আইন কানুন না আমিও জানি। এটা আমার নামে আছে, যদি আমি সই না করি তাহলে কেউ আমার কাছ থেকে এই জায়গাটা কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, দেখে নেব আমরা। এরপর তারা 3 জনে সেখান থেকে চলে যায়। সেই দিন বিকেলবেলায় এক গাছতলায় বসে সুরা পান করছে অমল, অরুণ ও পলাশ। কিভাবে জমিটা নেব বলতো? শুনেছি রাজার আমলে কিছু ধন সম্পত্তি ওখানেই আছে। জায়গাটা নিতে পারলে ওই সম্পত্তির উপর আমাদেরই অধিকার। চল, মেয়েটাকে খতম করে দিই। জানাজানি হলে? ওর তো কেউ নেই, একাই থাকে। একটা দিন দেখে মেয়েটাকে শেষ করে দিলেই তো হয়। নিজেদের মধ্যে আলোচনা করতে করতে তারা সুরা পান করতে থাকে। গ্রামে কয়েক মাস হলো নীলিমা এসেছে। আগে নীলিমা শহরে থাকত। এই উদয় নারায়ণের রাজবংশের একমাত্র উত্তরাধিকারী নীলিমা ছাড়া আর কেউ বেঁচে নেই। শহর থেকে এই কয়েক মাস হলো নীলিমা এখানে এসেছে। তার ইচ্ছে গ্রামেই বাকি জীবনটা কাটানোর, তার সাথে গ্রামের মানুষদের সাহায্য করা। সে রোজ ছোট ছোট বাচ্চাদের গাছের তলায় বসে বসে শিক্ষাদান করে। বলো অ, বলো আ। সে চেষ্টা করে গ্রামের ছোট ছোট গরিব বাচ্চাদের বিনে পয়সায় শিক্ষা দিতে। গাছের তলায় তাই একটা ছোট্ট টোল খুলে বসেছে নীলিমা। কিন্তু গ্রামের বেশ কিছু মানুষজন তার উপরে কুনজর দিত। হঠাৎ করে এত সুন্দরী একটা মহিলা গ্রামে আসায় অনেক পরিবারেই শুরু হয়েছিল অশান্তি। শোনো নীলিমা, তোমাকে একটা কথা বলি। তুমি ভালো কাজ করতে চাইছো করো, কিন্তু নিজেকে একটু গুছিয়ে রাখো। এর মানে কি দিদি? মানে বুঝতে পারছো না? এই ধরনের পোশাক পরলে হবে না। আমাদের গ্রামের মহিলাদের মতো শাড়ি পরতে হবে, তাও ভদ্রভাবে। আমি তো কোনো অভদ্র পোশাক পরিনি দিদি। এত মুখে মুখে তর্ক কেন হে বাপু? কদিন হলো এসো, তার মধ্যে রাত নেই দিন নেই ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ। তোমার কি লজ্জা শরম নাই গো? সেদিন তো দেখি ভর দুপুরে রাজবাড়ির পুকুরে স্নান করছো, আশেপাশে কত পুরুষ দাঁড়িয়েছিল বলো তো, দেখেছো? ওটা কি আমার দোষ দিদি? পুকুর তো আমার। বড্ড মুখে মুখে কথা বলো, যেটা তোমাকে বললাম সেইটা করো বুঝলে? তোমার মতো পোশাক পরলে হবে না।
আমাদের মতো পোশাক পরবে, বুঝেছো? চল রে চল, আমাদের কাজ আছে অনেক। নীলিমা বুঝতে পারে না গ্রামের লোকেরা তাকে কেন পছন্দ করে না। শহর থেকে এসেছে বলে একটু আধুনিকতার ছোঁয়া আছে নীলিমার মধ্যে, তাই মনে হয় গ্রামের সকলে একটু বাঁকা চোখেই তার দিকে তাকায়। সে এখন এখানে একাই থাকে। আগে একটা বিয়ে অবশ্য নীলিমা করেছিল, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। এরপরে নীলিমা ঘরে ফিরে যায়। ঠিক দুপুরবেলায় নীলিমা পুকুর পাড়ে বসে আছে। এমন সময় পুকুরে জল আনতে আসে লতা। বলি, এমন ভর দুপুরবেলা পুকুর পাড়ে কেন বসে আছো গো তুমি? আমি স্নান করব, একটু পরেই বেটা মানুষেরা স্নান করতে আসবে, এখান থেকে চলে যাও। আমিও স্নান করতে এসছি, এক্ষুনি উঠে যাব। এই করেই বেটা মানুষদের মাথা খাচ্ছ তুমি। তুমি এখন স্নান করবে আর গ্রামের যত ছেলেরা এসে এই পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে থাকবে। যাও যাও, ঘরে যাও। নিজের সংসারটাকে তো আর টেকাতে পারোনি, অপরের সংসারের ওপর যত লোভ। আমি তো কিছু করিনি, আমার কারোর প্রতি কোনো লোভ নেই। বড্ড মুখে মুখে কথা বলো হে বাপু তুমি। লতা আরো কয়েকটা কথা শুনিয়ে চলে যায়। নীলিমা সেখান থেকে উঠে ঘরে ফিরে যায়। আজ বিকেল থেকেই আকাশে প্রচন্ড মেঘ, সঙ্গে ঝড় বৃষ্টিও হচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে বাইরে প্রকৃতির তাণ্ডব লীলা দেখছিল নীলিমা। ঘড়িতে তখন প্রায় রাত 9টা বাজে। এমন সময় দরজার বাইরে থেকে কারো কণ্ঠস্বর শুনতে পায় নীলিমা। বাঁচাও, আমাদের বাঁচাও। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। কেউ মনে হয় বিপদে পড়েছে। নীলিমা কিছু না ভেবেই এত রাতের বেলায় এই ঝড় জলের সময়ও দরজা খুলে দেয়। সামনে যারা দাঁড়িয়েছিল তাদেরকে দেখে আঁতকে ওঠে নীলিমা। দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই 3 মূর্তি, পলাশ, অরুণ আর অমল। তাদের চোখ রক্তবর্ণ, হাতে একটা করে বোতল। নীলিমা একটু রেগে বলে,